বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্র্যাচে ভর দিয়ে তিনি হাঁটেন, কিন্তু অসাধারণ তার মনোবল, অনমনীয় তার দৃঢ়তা, অদম্য তার সাহস, একই সঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের জট যে তিনি খুলেছেন, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়, তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটাই সেরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু মলাটের মধ্যে খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে কাকাবাবু সমগ্র। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু ও সন্তু দুটি অনবদ্য চরিত্র। নতুন অ্যাডভেঞ্চারের অপেক্ষায় কাকাবাবু ও সন্তু সবসময় রেডি। কাকাবাবু যেখানে, সন্তু সেখানে। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে আমার বিশেষ নিবেদন, কাকাবাবু সমগ্র ভলিউম 6 থেকে একটি গল্প, কাকাবাবুর চোখে জল। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকে গল্পের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। গাড়ি ছুটছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। সন্ধে হয়ে গিয়েছে। গাড়ি চালাচ্ছে সিদ্ধার্থ, পাশে বসে আছেন অমিতাভ। দুজনেরই মুখে কোনো কথা নেই। অমিতাভর হাতে মোবাইল, মাঝে মাঝেই সেই ফোনে নির্দেশ আসছে। একটু পরেই আবার ফোন বেজে উঠল। অমিতাভ হ্যালো বলতেই একটা গম্ভীর কণ্ঠ জিজ্ঞেস করলো, আপনারা এখন কোথায়? অমিতাভ বললেন, শক্তিগড়ের কাছাকাছি এসেছি। সেই লোকটি বলল, সামনে যেখানে ঘোরার জায়গা দেখবেন সেখান দিয়ে গাড়ি ফেরাবেন, ইউ টার্ন, বাড়ির দিকে ফিরবেন। অমিতাভ দারুণ অবাক হয়ে বললেন, বাড়িতে ফিরে যাব? লোকটি ধমক দিয়ে বলল, আমি সে কথা বলেছি? বাড়ির দিকে, তার মানেই বাড়িতে ফেরা নয়। ধমক খেয়েও অমিতাভ বললেন, আচ্ছা বুঝেছি। লোকটি বলল, টাকা রেডি আছে? অমিতাভ বলল, হ্যাঁ। লোকটি জিজ্ঞেস করলো, সব 1000 টাকার নোট? অমিতাভ বললেন, হ্যাঁ। আমার ছেলে ভালো আছে? লোকটি বলল, সে ভালোই আছে, তবে তার মাথার কাছে একটা রিভলভার ধরা আছে। আপনাদের সঙ্গে পুলিশ দেখলেই গুলি চালাবো। অমিতাভ ভয় পেয়ে বলে উঠলেন, না না, আমরা পুলিশে খবর দিইনি, আর কেউ জানে না। লোকটি বলল, গুড, এখন যা বলছি সেই মতো চলুন, গাড়ি ঘোরান। লাইন কেটে গেল। মোবাইল ফোনে সাধারণত যে ফোন করে তার নাম্বার ফুটে ওঠে। তারা কিছু একটা কায়দা করেছে যাতে শুধু দেখা যায় প্রাইভেট নাম্বার। তার মানে অমিতাভ ইচ্ছে করলেও ওদের ফোন করতে পারবে না। তিনি সিদ্ধার্থকে বললেন, গাড়ি ঘোরাতে বলেছে। সিদ্ধার্থ বলল, কোন জায়গায় থামতে হবে তা এখনো জানাতে চায় না। অমিতাভ বললেন, আমি আর ধৈর্য ধরতে পারছি না, কতক্ষণে বিল্টুকে দেখব। সিদ্ধার্থ গাড়ির গতি কমিয়ে দিল। কোথায় যেতে হবে তা জানা না থাকলে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। গাড়ি ঘোরাবার জায়গা পাওয়া মাত্র আবার বেজে উঠল ফোন। সেই গম্ভীর গলা বলল, মিনিট 10 পর বাঁদিকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা পাবেন, সেটা ধরবেন। সেটা মেমারির রাস্তা। সেই রাস্তা ধরে খানিকটা যাওয়ার পর আবার ফোন। এবার হুকুম হলো, গাড়ি আবার ঘোরান, হাইওয়েতে চলে আসুন। প্রতিবাদ করার উপায় নেই, ওরা যা বলবে তা মানতেই হবে। শক্তিগড় বর্ধমান বাইপাস পেরিয়ে যাওয়ার পর ফোনে ফের নির্দেশ এলো, এবার বাঁদিকে একটা পেট্রোল পাম্প দেখতে পাবেন, সেখানে গাড়ি ঢুকিয়ে দাঁড়িয়ে থাকবেন। ওখানে কিন্তু পেট্রোল পাওয়া যায় না। পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যায় না, এই কথাটার ঠিক মানে বোঝা গেল না। কাছে এসে বুঝতে পারা গেল যে পেট্রোল পাম্পটা তৈরি হচ্ছে, এখনো খোলাই হয়নি। অন্ধকার, কোনো লোকজন নেই। গাড়ি থামিয়ে চুপ করে বসে রইল ওরা দুজন। মিনিট 5 পর ফোনে আবার শোনা গেল, ঠিক আছে, একজন গাড়িতে বসে থাকবেন আর একজন টাকার ব্যাগটা নিয়ে নেমে আসবেন। অফিস ঘরটা ফাঁকা, তার দরজার সামনে ব্যাগটা রেখে ফিরে যাবেন।
অপেক্ষা করবেন 10 মিনিট গাড়িতে বসে, ততক্ষণে টাকাটা মিলিয়ে দেখা হবে, সব ঠিক থাকলে তারপর আপনাদের ছেলেকে ফেরত পাবেন। অমিতাভ সুটকেসটা নিয়ে নেমে পড়লেন। সেটা বেশ ভারী। জয়ন্তী আর স্নিগ্ধার সব গয়না বিক্রি করে আর 3 জায়গা থেকে ধার নিয়ে জোগাড় করতে হয়েছে এই টাকা। অমিতাভ যত তাড়াতাড়ি সম্ভব হেঁটে এলেন সেই অফিস ঘরটার কাছে। তিনি আশা করেছিলেন সেখানে ওদের দলের সঙ্গে বিল্টুকে দেখতে পাবেন। কেউ নেই, অন্ধকার, কিন্তু ঘুটঘুটে অন্ধকার নয়, আকাশে একটু একটু জ্যোৎস্না আছে। তিনি এদিক ওদিক তাকিয়েও কিছু দেখতে পেলেন না। টাকার ব্যাগটা নামিয়ে রেখে তাকে ফিরে যেতে বলা হয়েছে, তাই অমিতাভ আর দাঁড়িয়ে থাকার সাহস পেল না। গাড়িতে ওঠার পর সিদ্ধার্থ জিজ্ঞেস করলো, কেউ ছিল ওখানে? অমিতাভ বললেন, কেউ না, আমরা ঠিক জায়গায় এসেছি তো, অত টাকা যদি অন্য কেউ নিয়ে যায়। সিদ্ধার্থ বলল, ওরা যা বলেছে আমরা সেই অনুযায়ী তো এসেছি, এছাড়া আর কি করার আছে? অমিতাভ বললেন, 10 মিনিট অপেক্ষা করতে হবে। কতক্ষণে 10 মিনিট হয়? সিদ্ধার্থ বলল, 600 সেকেন্ড, আমি গুনছি। অমিতাভ ঘড়ির দিকে চেয়ে আছেন। সিদ্ধার্থ বলল, হয়ে গিয়েছে 600 সেকেন্ড। অমিতাভ বললেন, তুমি তাড়াতাড়ি গুনে ফেলেছো, আরো 2 মিনিট বাকি। ঘড়িতে 12 মিনিট কেটে যাওয়ার পর একটা গাড়ির শব্দ হলো। আগে বোঝা যায়নি, একটা বড় গাছের নিচে দাঁড়িয়েছিল একটা কালো রঙের স্টেশন ওয়াগন। সেটা স্টার্ট দিয়েই চলে গেল হাইওয়ের দিকে। তারপরই দেখা গেল এই গাড়ির দিকে ছুটে আসছে একটা বাচ্চা ছেলে, বিল্টু। সিদ্ধার্থ আর অমিতাভ গাড়ি থেকে নেমে ছুটে গেল বিল্টুর দিকে। মাঝপথে অমিতাভ বিল্টুকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলেন। আনন্দের চোটে পাগলের মতো বলতে লাগলেন, বিল্টু, বিল্টু, তুই ফিরে এসেছিস, তোর মা যে কান্নাকাটি করছে, উফ, তোর কোথাও লাগেনি তোরে? বিল্টু মুখ দিয়ে শুধু উহু উহু শব্দ করছে আর ছটফটিয়ে নেমে পড়তে চাইছে কোল থেকে। অমিতাভ বললেন, বিল্টু, তুই কথা বলছিস না কেন? সিদ্ধার্থ বলল, একটা কালো কাপড় দিয়ে ওর মুখটা বাঁধা দেখছি। তাড়াতাড়ি বিল্টুকে কোল থেকে নামিয়ে তার মুখের বাঁধনটা খুলে দেওয়া হলো। তখন ছেলেটি বলল, মুঝে ছোড় দো। অমিতাভ আর সিদ্ধার্থ দুজনেই যেন আকাশ থেকে মাটিতে আছড়ে পড়লেন। জীবনে কখনো এমন অবাক হননি। এই ছেলেটি তো বিল্টু নয়, একই বয়সী, প্রায় একই রকম চেহারা, কিন্তু অন্য ছেলে। অমিতাভ হতবম্বের মতো হয়ে গিয়ে বললেন, ওরা বিল্টুকে ফেরত দিল না, বিল্টু কোথায় গেল? এই ছেলেটি বলল, বিল্টু কौन है? মেরা নাম পরমজিৎ সিংহ। সিদ্ধার্থ বলল, ওরা ভুল করেছে, বিল্টুর বদলে অন্য ছেলেকে। স্যার, আপনি শিগগির গাড়িতে উঠে পড়ুন, এখনো যদি ওদের ধরা যায়। এর মধ্যে মিনিট 5 অন্তত কেটে গিয়েছে। বড় রাস্তা দিয়ে যাচ্ছে অনেক গাড়ি। সিদ্ধার্থ অনেক চেষ্টা করেও সেই কালো গাড়িটাকে আর ধরতে পারল না। ওরা নিজেদের ভুল বুঝতে পারলে নিশ্চয়ই ফোন করত, ফোনও এলো না। প্রায় পানাগড় ছাড়িয়ে এক জায়গায় গাড়ি থামিয়ে সিদ্ধার্থ হতাশভাবে বলল, এবার কি হবে? অমিতাভ 2 হাতে মুখ চাপা দিয়ে কেঁদে ফেললেন। পরমজিৎ জিজ্ঞেস করলো, ইউ আর নট ব্যাড পিপল, ব্যাড পিপল ডোন্ট ক্রাই। সিদ্ধার্থ বলল, নো পরমজিৎ, উই আর নট ব্যাড পিপল। ডিড ইউ সি অ্যানাদার বয় লাইক ইউ? বিল্টু, ওয়াজ হি ইন দ্যাট কার? পরমজিৎ বলল, নো, আই ডিড নট সি হিম। ইউ স্পিক বাংলা? আমি বাংলা জানি, আমার 2জন বাঙালি ফ্রেন্ড আছে। সিদ্ধার্থ জিজ্ঞেস করলো, ওই গাড়িতে আর কোনো ছোট ছেলে ছিল না? পরমজিৎ দুদিকে মাথা নেড়ে বলল, না। অমিতাভ চোখ থেকে হাত সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, তোমাকেও ওরা চুরি করে নিয়ে এসেছে? পরমজিৎ বলল, ইয়েস। আমি স্কুল থেকে বেরিয়েছি, একটা গাড়ি এলো, জোর করে আমাকে তুলে নিল। ওরা খুব খারাপ লোক, আমাকে মেরেছে। অমিতাভ শিউরে উঠে বললেন, ওরা বিল্টুকেও মেরেছে নাকি? পরমজিৎ বলল, আমি ওদের একজনের হাতে কামড়ে দিয়েছি। সিদ্ধার্থ বলল, বেশ করেছো। পরমজিৎ বলল, তোমরা ভালো লোক, তোমরা আমাকে বাড়িতে পৌঁছে দেবে? সিদ্ধার্থ বলল, নিশ্চয়ই পৌঁছে দেবো। তোমার বাড়ি কোথায়? পরমজিৎ বলল, কালিম্পং, ওখানেই আমাদের স্কুল। সিদ্ধার্থ বলল, এই রে, অত দূর? আজ রাতে তো আমরা সেখানে যেতে পারবো না। অমিতাভ বললেন, আমাদের বাড়ির লোক চিন্তা করছে, ওরা ভাবছে আমরা বিল্টুকে ফিরিয়ে নিয়ে যাব।
ফিরে গিয়ে সব বুঝিয়ে বলতে হবে। সিদ্ধার্থ বলল, পরমজিৎ, তুমি আমাদের বাড়ি চলো, তোমার ভয় নেই, তোমাকে আর কেউ ধরে নিয়ে যেতে পারবে না। পরমজিৎ বলল, তোমাদের বাড়ি কোথায়? সিদ্ধার্থ বলল, কলকাতায়। পরমজিৎ বলল, ও, আই লাভ ক্যালকাটা, চিড়িয়াখানায় সাদা বাঘ দেখব। সিদ্ধার্থ স্টার্ট দিয়ে গাড়ি ঘোরালো। কলকাতায় পৌঁছতে পৌঁছতে রাত 10:30 বেজে গেল। এর মধ্যে পরমজিৎ ঘুমিয়ে পড়েছে। বাড়ির সামনে গাড়ি থেকে নেমে অমিতাভ পরমজিৎকে কোলে করে নামলেন। বারান্দায় দাঁড়িয়ে আছেন জয়ন্তী আর রিনি। ওরা তো ধরেই নিলেন যে বিল্টুই ফিরে এসেছে। অমিতাভ ওপরে আসার পর দেখা গেল বিল্টুর বদলে অন্য একটা ছেলেকে। সব কথা শোনার পর জয়ন্তী ধপাস করে চেয়ারে বসে মাথা এলিয়ে দিলেন। মনে হলো অজ্ঞান হয়ে যাবেন। টাকা পয়সা যথা সর্বস্ব গেল, অথচ ছেলেও ফেরত এলো না। তার বদলে এলো একটা অন্য ছেলে। এ ছেলেকে নিয়েও তো সমস্যা হবে। এখন যদি ওরা ফোন করে বলে যে ভুল করে ছেলে বদলা বদলি হয়ে গিয়েছে, পরমজিৎকে কোনো একটা জায়গায় নামিয়ে দিলে তারপর বিল্টু ফেরত আসবে, তখন কি করা হবে? রিনি বলল, জেনে শুনে একটা ছেলেকে কি চোর ডাকাতদের হাতে তুলে দেওয়া যায়? ওরা যদি কোনো কারণে পরমজিৎকে মেরে ফেলে, তার জন্য তো আমাদেরও দায়ী হতে হবে। অমিতাভ বললেন, এই ছেলেটাকে ওদের কাছে পৌঁছে না দিলে ওরা কি বিল্টুকে ফেরত দেবে? মোটেই দেবে না। রিনি বলল, তাও হয়তো ঠিক। সিদ্ধার্থ বলল, আমাদের বিল্টুকে আমরা যে কোনো উপায়ে হোক ফেরত চাইব, তা অবশ্যই ঠিক কথা, কিন্তু অন্যের একটা ছেলেকে জেনে শুনে ওই শয়তানদের হাতে তুলে দেওয়াও ঠিক হতে পারে না। রিনি বলল, তাহলে এখন কি করা হবে? অনেক রাত পর্যন্ত ভেবে ভেবেও এর উত্তর পাওয়া গেল না। পরদিন সকালে আগে ঘুম ভাঙলো পরমজিতের। সে রিনিদের সঙ্গে শুয়েছিল। জেগে উঠে পরমজিৎ রিনির গায়ে ঠেলা দিয়ে বলল, হে, হু আর ইউ? রিনি বলল, আমার নাম রিনি, আমি বিল্টুর দিদি, আমি তোমারও দিদি হতে পারি। পরমজিৎ বলল, আমারও দুটো দিদি আছে, দাদা না আছে, মা আছে, বাবা আছে। তুমি কালিম্পং দেখেছো? রিনি বলল, অনেক দিন আগে, ভালো মনে নেই। পরমজিৎ বলল, চলো আমাদের বাড়ি, অনেক বরফ দেখাবো। আমি কখন বাড়ি যাব? রিনি বলল, যাবে সন্ধেবেলা। কেন, আমাদের বাড়ি তোমার ভালো লাগছে না? পরমজিৎ বলল, এটা একটা পচা বাড়ি। দেওয়ালে সৌরভ গাঙ্গুলির ছবি কে রেখেছে? রিনি বলল, আমার ভাই বিল্টু। কেন, সৌরভ গাঙ্গুলিকে তোমার ভালো লাগে না? পরমজিৎ বলল, নো, সচিন তেন্ডুলকার আমার মোস্ট ফেভারিট। রিনি বলল, ঠিক আছে, তোমাকে সচিনের ছবিও দেখাবো। এখন তুমি কি খাবে? কাল রাত্রে ঘুমিয়েছিলে, কিছু খাওনি। পরমজিৎ বলল, কর্নফ্লেক্স খাবো, আমি কলা খাই না, জ্যাম জেলি আর দুধ দিয়ে খাবো। রিনি বলল, ঠিক আছে, তাই খাবে। দরজার বাইরে থেকে খবরের কাগজটা এনেই চমকে উঠে অমিতাভ বললেন, এই রে? রিনি জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? অমিতাভ কাগজটা বাড়িয়ে দিয়ে বললেন, পরমজিৎকে দেখা, ওর ছবি বেরিয়েছে প্রথম পাতায়। সত্যি পরমজিতের ছবি, সেই সঙ্গে বড় করে লেখা খবর, কালিম্পংয়ের বিখ্যাত ব্যবসায়ী সুরজ সিংহের ছেলে নিখোঁজ। সে অপহরণকারীদের হাতে পড়েছে বলেই সন্দেহ করা হচ্ছে। পুলিশ চারিদিকে খুঁজছে ছেলেটিকে। রিনি বলল, এবার তো পুলিশকে খবর দিতেই হবে, পুলিশকে জানাতে হবে যে পরমজিৎ আছে আমাদের বাড়িতে, না জানালে সেটা বেআইনি হবে। অমিতাভ বললেন, তখন তো বিল্টুর কথাও বলতে হবে পুলিশকে, না জানিয়ে আর উপায় নেই। রিনি বলল, তাহলে তো এখন কাকাবাবুকেও সব জানানো যায়, পুলিশের চেয়েও কাকাবাবুই বেশি সাহায্য করতে পারবে। সে সঙ্গে সঙ্গে ফোন করলো। সন্তু জানালো কাকাবাবু ভোরবেলায় বেরিয়ে গিয়েছেন, কাউকে কিচ্ছু না বলে। সন্তুকেও কিছু জানায়নি। জঙ্গলের মধ্যে একটা বাড়ি, চারপাশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। হয়তো এক সময় ছোটখাটো একটা দুর্গ ছিল, এখন দু এক জায়গা ভেঙে পড়েছে, সেখানে গাছ গজিয়ে গিয়েছে। একটা ভাঙা জায়গায় কয়েকটা বড় বড় শিংওয়ালা গরু বাঁধা থাকে, দুটো বাছুরও রয়েছে। একজন দুধওয়ালা আর তার বউ সেই গরুর দুধ দোয়, কাছাকাছি গ্রামে দুধ বিক্রি করে আসে। লোকের ধারণা ওই দুধওয়ালা আর তার বউই ভাঙা বাড়িটা দখল করে আছে, কিন্তু মাঝে মাঝে বেশি রাতে সেখানে গাড়ি আসে। ভিতরে কয়েকটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, খাট বিছানা পাতা, সামনে একটা সরু বারান্দা, সেটা বেশ লম্বা,
কিন্তু খাঁচার মতো লোহার জাল দিয়ে ঘেরা। বোধহয় জঙ্গল থেকে কোনো জন্তু জানোয়ার এসে হঠাৎ না ঢুকে পড়ে, তাই এই জাল দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা। মাঝখানের একটা দরজা দিয়ে বাইরে বেরোনো যায়। এখন সেই দরজাটায় তালা ঝুলছে। বাইরের উঠোনের মাঝখানে একটা কুয়ো, তার পাশে বসে আছে একজন মাঝবয়সী মানুষ, লুঙ্গি আর গেঞ্জি পরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। সে একটা বেতের ঝুড়ি হাতে নিয়ে মুড়ি খাচ্ছে। সে সারাদিনই মুড়ি খায়। তার পাশে রাখা আছে একটা বন্দুক। একটা ঘর থেকে বেরিয়ে এলো বিল্টু, ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা হাফ শার্ট পরা। এই পোশাকে সে স্কুলে গিয়েছিল। 5 দিনের মধ্যে আর খোলা হয়নি, মাথার চুলও আঁচড়ানো নেই। তালা লাগানো দরজাটার কাছে এসে বিল্টু বাইরের লোকটাকে বলল, এই দরজাটা খুলে দাও, আমি উঠোনে যাব। লোকটা একবার মুখ তুলে শুধু বিল্টুকে দেখলো, উত্তর না দিয়ে মুড়ি খেতে লাগলো আবার। বিল্টু বলল, এই লটপট সিংহ, তালাটা খুলে দাও না। লোকটির ভুরু কুঁচকে গেল। বোঝা গেল যে তার নাম লটপট সিংহ নয়। তবু সে কোনো কথা বলল না। বিল্টু বলল, তাহলে কিন্তু আমি দুধ খাবো না। কোনো উত্তর নেই। বিল্টু বলল, রুটিও খাবো না, ওই গোল গোল রুটি খেতে আমার বিচ্ছিরি লাগে, আমি পাউরুটি খাই, আমাকে পাউরুটি দেবে। লোকটা আর মুখও তুলছে না। বিল্টু বলল, আমি মুড়িও খাই না। এই বোবা সিংহ, তালা খুলে দেবে কিনা বলো, না হলে কিন্তু আমি এখানেই হিসি করে দেবো। লোকটি এবার তাড়াতাড়ি উঠে এসে কোমর থেকে চাবির গোছা বের করে তালাটা খুলতে লাগলো। বিল্টু তার দিকে জিভ ভেঙিয়ে বলে উঠল, হুকোমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি, কেউ তাহা জানে কি, কেউ কভু তার কাছে থেকেছো? জানলাটা খোলা হতেই বিল্টু এক দৌড়ে উঠোনের এক কোণে চলে গেল। তারপর হিসি করতে লাগলো একটা ঝোপের মধ্যে। সেখান থেকেই মুখ ফিরিয়ে বলল, এই যে হুকোমুকো সিংহ, আমার কাগজ আর রং পেন্সিল চাই। লোকটি এবার চিৎকার করে বলল, মেরা নাম শিবু সর্দার, কই সিংহ মিংহ নেহি হ্যায়। বিল্টু বলল, শিবু সর্দার? তোমার নাম না বললে আমি জানবো কি করে? আমার নাম নীলোধ্বজ। বলতে পারবে না? উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে। বিল্টু বলেও ডাকতে পারো। শিবু সর্দার বলল, যাও ভেতরে যাও। বিল্টু বলল, ইস, বললেই আমি যাচ্ছি আর কি, এখন আমি গাছে চড়বো। শিবু সর্দার ধমক দিয়ে বলল, নেহি, যাও ভেতরে যাও। বিল্টু ডান হাতের বুড়ো আঙুল নেড়ে বলল, যাবো না, যাবো না। এবার শিবু সর্দার দৌড়ে ওকে ধরতে গেল। সঙ্গে সঙ্গে বিল্টু চলে এলো কুয়োটার অন্য দিকে। তারপর শিবু সর্দার যতই ওকে ধরার চেষ্টা করে, ততই জোরে বিল্টু ঘোরে কুয়োর চারপাশে। শিবু সর্দার ওকে ধরতে পারে না। বিল্টু খিলখিল করে হাসে। খানিক পরে হাঁপিয়ে গেল শিবু সর্দার। সে বিল্টুর দিকে চোখ পাকিয়ে বলল, একবার পকড়নে সে বহুত মারবো তোমাকে। বিল্টু আবার জিভ ভেঙিয়ে বলল, রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না, না না না, সদাই মরে ত্রাসে, এই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাহি তার চোখে, আপনি বসে বকে, আপনারে কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে। শিবু সর্দার দু হাতে কান চাপা দিয়ে বলল, উফ, পাগল কর দেগা ये लड़का। বিল্টু হেসে হেসে মাথা দোলাতে লাগলো। শিবু সর্দার দাঁত কিরমির করে বলল, তোমার বাবা মা তুমসে वापस नहीं लेगा, तुम घर नहीं जाएगा? বিল্টু জিজ্ঞেস করলো, वापस মানে কি? শিবু সর্দার বলল, তোমাকে বাবা মা ফিরত চায় না, তোমাকে এখানেই থাকতে হবে। বিল্টু হাততালি দিয়ে বলতে লাগলো, এখানেই থাকতে হবে? কি মজা, কি মজা, রোজ রোজ স্নান করতে হবে না, স্কুল যাওয়ার জন্য মোজা পরতে হবে না, মাল্টিভিটামিন খেতে হবে না, কি মজা। এই জঙ্গলে বাঘ আছে? শিবু বলল, হ্যাঁ, বাঘ তোমাকে খাবে। বিল্টু বলল, আমার আগে তোমাকে খাবে, তোমার গায়ে বেশি মাংস। শিবু বন্দুকটা দেখিয়ে বলল, হাম গোলি মার দেগা, শের খতম হো যায়গা। বিল্টু বলল, না, বাঘ মারবে না, বাঘ আমার বন্ধু, আমি বাঘের ছবি আঁকি। তুমি বন্দুক রাখো কেন? তুমি বুঝি ডাকাত? শিবু সর্দার বলল, বক বক মত করো, যাও আভি ঘরে যাও। বিল্টু বলল, ও, কথা বলতে গিয়ে অনেকক্ষণ বুঝি মুড়ি খাওয়া হয়নি, খাও, একটু খেয়ে নাও, আমি মোটেই এখন ঘরে যাচ্ছি না। তুমি চোর পুলিশ খেলতে জানো? শিবু সর্দার দারুণ চমকে উঠে বলল, পুলিশ? পুলিশ কা নাম মত করো।
বিল্টু তবু বলল, আমি পুলিশ, তুমি চোর। ডাকাত আর চোর তো একই। শিবু সর্দার রেগে গিয়ে বলল, ঝুট বাত, চোর লোক ছোট লোক, ডাকাত সব বড়া আদমি। বিল্টু আবার হি হি করে হেসে উঠল। রাগ করে মুড়ি খেতে শুরু করলো শিবু সর্দার। এই ছেলেটা কিছুতেই ভয় পায় না, ভয় দেখালেও হাসে। পাশের জঙ্গলে কিসের যেন একটা হুড়মুড় করে শব্দ হলো। উঠোন থেকে কিছু দেখা যায় না। ডেকে উঠল একটা গরু। বিল্টু বলল, বাঘ এসেছে, আমি দেখব। সে পাঁচিলের দিকে যাওয়ার চেষ্টা করতেই শিবু সর্দার খপ করে চেপে ধরল তার একটা হাত। সে বলল, শের নেহি শোর হো সকতা, দিন কা টাইম মে শের। বিল্টু বলল, শোর মানে? শিবু বলল, শোর মানে শোর, ঘোত ঘোত আওয়াজ করে। বিল্টু বলল, ও বুঝেছি, শুকর। কিংবা যদি বানর হয়? শিবু বলল, হ্যাঁ হ্যাঁ বান্দর, তুমহার মতন। বিল্টু বলল, আমি বান্দর? মোষকে হিন্দিতে কি বলে? তুমি একটা হিন্দি মোষ, হাত ছাড়ো। শিবু ওর হাত ছাড়লো না। টানতে টানতে নিয়ে গেল বারান্দাটায়। দরজা বন্ধ করে লাগিয়ে দিল তালা। বিল্টু বলল, লটপট সিং ঝটপট সিং, সিং সিং দুটো সিং, মুড়ি খায় ভুড়ি দাস, গান গায় ইয়ে কি যেন হাঁস ফাঁস, প্যাক 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 প্যাক, ভুড়ি দাস প্যাক 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 প্যাক। শিবু সর্দার রেগে মেগে তালা খুলে বিল্টুকে মারতে আসতেই বিল্টু দৌড়ে ঢুকে গেল একটা ঘরে। সেখানে খাটে শুয়ে ঘুমোচ্ছে আর একটি লোক। শিবু ওই ঘরে ঢুকলো না। দুপুরে বেশ গরম ছিল। বিকেলে কিছুক্ষণ বৃষ্টি হলো। বিল্টু ঘুমিয়ে পড়েছিল। ঘরের জানলা খোলা। বৃষ্টির ছাট এসে গায়ে লাগতেই বিল্টুর ঘুম ভেঙে গেল। উঠে এসে সে জানলা বন্ধ করলো না। দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো বাইরের বৃষ্টি। তার জামা ভিজে যাচ্ছে, কিন্তু এখানে তো বারণ করার কেউ নেই। মা কিংবা দিদি দেখতে পেলে তাকে বকুনি দিত। তাদের বাড়ি এখান থেকে কত দূরে। ওরা বিল্টুকে ধরে আনার পর বিল্টু একবারও কাঁদেনি। শুধু রাত্রির বেলা তার খুব মন কেমন করে। রাতে সে মায়ের পাশে শুয়ে ঘুমোয়। মা তার চুলে বিলি কেটে দেয়। এখানে এসে তার ছবি আঁকতেও ইচ্ছে করে, কিন্তু কাগজ নেই, রং পেন্সিল নেই, আঁকবে কি দিয়ে? একটা গরুর বাছুর যখন দুধ খায় সেই ছবিটা আঁকলে বেশ হতো। বিল্টু তার একটা আঙুল দিয়ে হাওয়ার মধ্যে ছবি আঁকার চেষ্টা করে। হাওয়ার ছবি আর তো কেউ দেখতে পাবে না, বিল্টু নিজে শুধু দেখে। এখানে একটা বইও নেই। আবোল তাবোলের সব কবিতা তার মুখস্থ, সেগুলোই সে মনে মনে বলে বারবার। ঘর থেকে সে বেরিয়ে এলো বারান্দায়। বৃষ্টি থেমে গিয়েছে, তবু কুয়োর ধারে ছাতা মাথায় দিয়ে বসে আছে শিবু সর্দার। বসে বসেই ঘুমে ঢুলছে। বিল্টু চেঁচিয়ে বলল, ও শিবু দাদা, তালাটা খুলে দাও। শিবু শুনলই না। বিল্টু আবার ডাকলো, ও শিবু দাদা, শিবু দাদা, আমি আর তোমায় লটপট সিংহ বলবো না, প্যাক প্যাক বলবো না। শিবুর ঘুমটা ভেঙে গিয়েছে, তবু সে সাড়া দিচ্ছে না। পাশের ঘর থেকে বেরিয়ে এলো একজন লোক। এর নাম তিলকরাম। শিবু আর তিলকরাম এই দুজনেই এখানে থাকে সব সময়। এরা দুজন পাহারা দেয় বিল্টুকে। শিবু দিনের বেলা আর তিলকরাম রাতের বেলা। তিলকরামের ক্ষমতা বেশি, তাকে শিবু ভয় পায়। তিলকরাম মাঝে মাঝে শিবুর মাথায় চাঁটি মারলেও সে কিছু বলে না। মাঝে মাঝে রাতের দিকে আসে অন্য লোকেরা। তিলকরাম হেঁকে বলল, এ শিব্বু, শিব্বু, তালা খোল দে। শিব্বু অমনি ধর্মর করে ছুটে এসে তালা খুলে দিল। তিলকরাম তার কাঁধে একটা চাপড় মেরে বলল, চায় কা টাইম হো গয়া। আর এ খোকাকে দুধ পিলাতে হবে না? দুধের বর্তন কাহা? শিবু দৌড়ে গিয়ে এক কোণের রান্নাঘর থেকে একটা বড় ঘটি নিয়ে এলো। তিলকরাম বলল, চলো খোকা, মেরা সাথ চলো। বিল্টু বলল, আমি যদি এক দৌড়ে পালিয়ে যাই? তিলকরাম মাথা নেড়ে বলল, না, তুমি পালাবে না। তুমি যদি পালাও তবে আমাদের নকরি চলে যাবে, মেরেও ফেলতে পারে। বিল্টু জিজ্ঞেস করলো, কে মারবে? তিলকরাম বলল, বড়া বাবু, রাত মে জো আতা হে। বিল্টু বলল, তুমি তাকে মারতে পারো না? তিলকরাম বলল, আরে বাস, বড়া বাবুর বহুত পাওয়ার। উঠোন পেরিয়ে ওরা হাঁটতে হাঁটতে গেল দেওয়ালের ভাঙা অংশটার দিকে। একজন দুধওয়ালা সেখানে একটা ধবধবে সাদা রঙের গরুর দুধ দুইছে। তিলকরাম ঘটিটা এগিয়ে দিয়ে বলল, ভর্তি করে দেও। বিল্টু আগে কখনো এমন সামনে থেকে গরুর দুধ দোয়া দেখেনি। চ্যাঁ চোঁ শব্দ হচ্ছে।
গরুটা শান্তভাবে দাঁড়িয়ে আছে, অবাক হয়ে দেখছে বিল্টু। এতক্ষণের মধ্যে ঘটিটা ভরে গেল। তিলকরাম ঘটিটা হাতে নিয়ে বলল, আজ বড়া বাবু আ সকতা, চলো খোকা। বিল্টু বলল, তোমাকে কতবার বলেছি আমার নাম খোকা নয়, নীলধ্বজ। বিল্টুও বলতে পারো। তিলকরাম বলল, বল্টু ঠিক হ্যাঁ। বিল্টু বলল, বল্টু নয় বিল্টু, তুমি যদি আমায় বল্টু বলো তাহলে আমিও তোমার নাম বলবো তেলাপোকা আরশোলা। তিলকরাম বলল, আমি তব তোমাকে বলবো পেরেক। বিল্টু বলল, আমি তোমাকে বলবো বকচ্ছপ কিংবা হাঁসজারু। বলেই হেসে ফেলল বিল্টু। তিলকরামও হাসলো। তারপর বলল, তোমাকে यहाँ पर कितना दिन रखना होगा তা कौन জানে, তোমার কষ্ট হচ্ছে না? বিল্টু বলল, না তো। তিলকরাম বলল, बहुत लड़का देखा लेकिन তোমার মতো और नहीं देखा। বিল্টু বলল, তিলক দাদা আমাকে জঙ্গলে বেড়াতে নিয়ে যাবে? তিলকরাম বলল, আজ রাতে बड़ा बाबू आने से কাল সকালে লৌট যাবে, और 2-3 दिन नहीं आएगा, तब তোমাকে জঙ্গল में নিয়ে যাব, ঠিক है? উঠোনে এসে সে শিবু সর্দারকে দুধের ঘটিটা দিয়ে বলল, খোকা को दूध पिला दो, मैं ग्राम से घूम के आता है। শিবু বলল, थोड़ा ठहर जाओ, ये लड़का इधर उधर कहाँ भागेगा। দুধ গরম করতে সে ঢুকে গেল রান্নাঘরে। বিল্টু তিলকরামকে বলল, তুমি আবার আমাকে খোকা বললে, তাহলে আমি দুধ খাবো না। তিলকরাম বলল, আচ্ছা আচ্ছা, তোমার নাম বল্টু। বিল্টু ধমক দিয়ে বলল, আবার বল্টু বলছো? তুমি একটা আরশোলা, তুমি গ্রামে যাবে? গ্রাম কত দূরে? তিলকরাম বলল, 6-7 মাইল হবে। বিল্টু জিজ্ঞেস করলো, তুমি হেঁটে হেঁটে যাবে? তিলকরাম বলল, নেহি সাইকেল হ্যায়, তুরন্ত ঘুম কে আনা হ্যায়। বিল্টু জিজ্ঞেস করলো, তুরন্ত মানে? তিলকরাম বলল, তুরন্ত মানে ইয়ে হ্যায়, মানে তাড়াতাড়ি। বিল্টু বলল, আমাকে নিয়ে চলো প্লিজ, নিয়ে চলো, আমি সাইকেলের পিছনে চাপবো প্লিজ। তিলকরাম বলল, পাগল, প্লিজ প্লিজ মত বলো। শিবু এক বাটি দুধ নিয়ে আসতেই সে বলল, লড়কা কো ঠিক সে দেখভাল করনা। সে চলে গেল উঠোন পেরিয়ে। শিবু বলল, দুধ পি লেও। বিল্টু দুদিকে মাথা নেড়ে বলল, না দুধ খাবো না। শিবু জিজ্ঞেস করলো, क्यों খাবে না? बड़ा बाबू आके पूछेगा बच्चा क्या क्या खाया और पिया। বিল্টু বলল, ও কেন আমাকে সাইকেলে নিয়ে গেল না? আমি তোমাদের এখানে আর কিচ্ছু খাবো না। শিবু বলল, ये क्या तुम्हारा মামার বাড়ি হ্যায়, খাও। সে দুধের বাটিটা বিল্টুর মুখের কাছে আনতেই বিল্টু হাত দিয়ে সেটাকে সরিয়ে দিতে গেল। তখন পেছন থেকে কে যেন বলল, দুধটা খেয়ে নে বিল্টু, আমাদের এখনই যেতে হবে। বিল্টু চমকে পিছন ফিরে তাকালো। কাকা বাবু। শিবু সর্দারও দারুণ অবাক হয়ে বলল, ইয়ে কন হ্যায়? সে কুয়োর গায়ে হেলান দিয়ে রাখা বন্দুকটা ধরতে যেতেই কাকাবাবু বাঁ হাতের ক্রাচটা দিয়ে সেটাকে ঠেলে দিলেন দূরে। তার ডান হাতের রিভলভারটা শিবুর কপালের দিকে তাক করা। কাকাবাবু কয়েক পা এগিয়ে এসে শিবুর সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। মুখ না ফিরিয়েই জিজ্ঞেস করলেন, তুই ঠিক আছিস তো রে বিল্টু? বিল্টু বলল, হ্যাঁ, এবার কি হবে? ডিসুম ডিসুম। কাকাবাবু বলল, দেখ না কি হয়। তিনি শিবুকে বললেন, ওহে, তুমি কিন্তু একদম নড়াচড়া করবে না, তাহলে তোমার বেশি বিপদ হবে। এখন হাঁ করো তো বেশ বড় করে। কাকাবাবু কৌটের এক পকেট থেকে একটা কালো রঙের উলের বল বের করলেন, তার দুপাশে ফিতে বাঁধা। সেই উলের বলটা তিনি শিবু সর্দারের মুখে ঢোকাতে যেতেই সে কাকাবাবুর ডান হাতে প্রচন্ড জোরে একটা লাথি কষালো। কাকাবাবুর ডান হাত থেকে ছিটকে পড়ে গেল রিভলভারটা। সে সেটা তুলে নেওয়ার চেষ্টা করার আগেই কাকাবাবু তার একটা ক্রাচ তার গলায় চেপে ধরলেন। ইসকা ভিতর মে একটু ছুরি হ্যায়, খুব ধার, তুমি একটু নড়াচড়া করলেও তোমার গলাটা কুচ করে কেটে যাবে। বিল্টু দৌড়ে গিয়ে রিভলভারটা ধরতে যেতেই কাকাবাবু বলে উঠলেন, এই ধরিস না, ধরিস না, বন্দুক পিস্তল ধরার এখনো বয়স হয়নি তোর। তুই বরং এক কাজ কর, ওই উলের বলটা ওর মুখে ভরে দে তো। ক্রাচটা সরিয়ে এনে কাকাবাবু বললেন, তুমি আমার হাতে লাথি মেরেছ, এবার আমি উল্টে তোমাকে মারতে পারি। আমি নিজে থেকে কাউকে আগে মারি না,
এই ক্রাচের এক ঘায়ে তোমার মাথা ফাটিয়ে দিতে পারি, তুমি তাই চাও? না হাঁ করবে। শিবু সর্দার হাঁ করতেই বিল্টু তার মুখে বলটা ভরে দিল। তারপর হাসতে লাগলো হি হি করে। কাকাবাবু বললেন, এবার ফিতে দুটো ওর মাথার পিছন দিকে নিয়ে গিয়ে বেঁধে ফেল খুব টাইট করে। বাঁধতে বাঁধতে বিল্টু বকুনি দিয়ে বলল, এই মাথা নাড়াচ্ছ কেন, গাঁটটা খাবে? কাকাবাবুর সঙ্গের একটা ঝোলা ব্যাগ থেকে একটা লম্বা দড়ি বের করে বললেন, এবার ভালোই ভালোই হাত দুটো সামনে এগিয়ে দাও তো। এখনো কিন্তু আমি তোমাকে মারিনি। শিবু সর্দার হাত দুটো এগিয়ে দিল। কাকাবাবু শক্ত করে বেঁধে ফেললেন আর একটা দড়ি দিয়ে বাঁধলেন পা দুটো। তারপর রুমাল দিয়ে হাত মুছে বললেন, ব্যাস, ওকে নিয়ে আর চিন্তা নেই। রিভলভারটা পকেটে ভরে নিয়ে কাকাবাবু জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে বিল্টু, একটা লোক তো সাইকেল নিয়ে বেরিয়ে গেল, এখন ভিতরে আর কেউ আছে? বিল্টু বলল, না তো, আর কেউ থাকে না। কাকাবাবু বললেন, তবে তো ভালোই হলো, তাহলে চল আমরা বাড়ি যাই। বিল্টু বলল, বাড়ি যাব? আমরা এই জঙ্গলে বেড়াতে যাব না? কাকাবাবু হেসে ফেললেন। বিল্টুর কাঁধে চাপড় মেরে বললেন, এখন কি বেড়াতে যাওয়ার সময় রে? তোর মা বাবা কত চিন্তা করছেন। শিবু সর্দার মুখ দিয়ে গো গো শব্দ করছে। কাকাবাবু বললেন, তুমি এইভাবেই থাকো, তোমার লোকজন এসে বাঁধন খুলে দেবে। চল রে বিল্টু। ক্রাচ বগলে নিয়ে হাঁটতে লাগলেন কাকাবাবু। তার আগে আগে বিল্টু চলল লাফাতে লাফাতে। সে জিজ্ঞেস করলো, কাকাবাবু তুমি এই জায়গাটা কি করে চিনলে? কাকাবাবু বললেন, গন্ধ শুকে শুকে চলে এলাম। তোকে এখানে খেতে টেতে দিয়েছে তো ঠিক মতো? বিল্টু বলল, শুধু দুধ আর দুধ, আমার ভাল লাগে না। কাকাবাবু বলল, শুধু দুধ, আর কিছু দেয়নি? বিল্টু বলল, রুটি, আর কিচ্ছু না। কাকাবাবু বলল, আমি দুপুর থেকে এখানে লুকিয়ে আছি, ভেতরে কজন লোক আছে তা বোঝার চেষ্টা করছিলাম। তারপর ভাবলাম রাত হওয়ার আগেই একটা কিছু করতে হবে। বেশ সহজেই কাজটা মিটে গেল, কি বল? বিল্টু এক জায়গায় থেমে গিয়ে বলল, কাকাবাবু দেখো দেখো কি সুন্দর একটা প্রজাপতি। কাকাবাবু বলল, হ্যাঁ খুব সুন্দর, কিন্তু আমাদের তো আর দেরি করলে চলবে না, বেশি অন্ধকার হওয়ার আগেই বড় রাস্তায় পড়তে হবে। বিল্টু জিজ্ঞেস করলো, বড় রাস্তায় কি আছে? কাকাবাবু বলল, ওখান দিয়ে অনেক গাড়ি যায়, আমরা একটা গাড়িতে উঠে পড়ব। দেওয়ালের ভাঙা জায়গাটা দিয়ে ওরা বাইরে বেরিয়ে এলো। কিছুটা যেতেই দেখা গেল জঙ্গলের দিক থেকে আসছে একটা দুধওয়ালা, তার মাথায় শুকনো গাছের ডালের বোঝা। সে ওদের দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, এই তুম লোগ কাহা যাতা হে, এই লড়কা, রোকো রোকো। বিল্টু বলল, এই রে। কাকাবাবু বললেন, একজন মোটে, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। দুধওয়ালাটি মাথার কাঠের বোঝাটি মাটিতে ফেলে দিল, তারপর একটা ডাল তুলে ছুঁড়ে মারল কাকাবাবুর দিকে। কাকাবাবু সঙ্গে সঙ্গে একটা ক্র্যাচ তুলে সেটাকে আটকালেন। লোকটি আরও একটা ডাল ছুঁড়লেও সেটাকেও আটকালেন কাকাবাবু। বিল্টু হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, কি মজা, ওই যে কাকাবাবু আবার। ঠিক যেন ক্রিকেট খেলা, কাকাবাবুর হাতে ব্যাটের বদলে ক্রাচ, আর লোকটি বলের বদলে গাছের ডাল ছুঁড়ছে। কয়েকবার আটকানোর পর কাকাবাবুর মনে হলো তার ক্রাচ ভেঙে যেতে পারে, এই খেলা বেশিক্ষণ চালানো যাবে না। লোকটাকে ভয় দেখানোর জন্য তিনি কোটের পকেট থেকে রিভলভারটা বের করতে গেলেন। সঙ্গে সঙ্গে তার ঘাড়ে ঠেকলো একটা ঠান্ডা নল। একজন গম্ভীর গলায় বলল, রায়চৌধুরী, তোমার খেলা শেষ, একটুও নড়বে না, নড়লেই অটোমেটিক রাইফেলের গুলিতে তোমার মাথার ঘিলু বেরিয়ে যাবে। কাকাবাবু মাথা না নাড়িয়ে জিজ্ঞেস করলেন, বিল্টু, আমার পিছন দিকে কজন লোক রে? বিল্টু বলল, দুজন। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, দুজনের হাতেই বন্দুক আছে? বিল্টু বলল, হ্যাঁ আছে, লম্বা লম্বা। কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে তো ধরা দিতেই হয়, বলো এবার কি করতে হবে? কালো চশমা আর টুপি পরা একজন লোক কাকাবাবুর পকেট থেকে রিভলভারটা বের করে নিল। তারপর তার রাইফেলের বাঁট দিয়ে খুব জোরে মারল কাকাবাবুর পেটে। কাকাবাবু অনেক কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু পেটের ওই আঘাতে তিনি উফ করে উঠলেন। বিল্টু চেঁচিয়ে উঠল, এই এই দুষ্টু লোক, তোমরা কাকাবাবুকে মারছো কেন? কালো চশমা পরা লোকটা অন্য লোকটাকে বলল, বাচ্চাটার মুখ চেপে ধরতো, শক্ত করে ধর। সে আবার মারতে লাগলো কাকাবাবুর পেটে। কয়েকবার আঘাতের পর কাকাবাবু আর সহ্য করতে পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কালো চশমা পরা লোকটা মুখ বেঁকিয়ে বলল, আজ রায়চৌধুরীর সব লীলা খেলা শেষ, ওর মুন্ডুটা কেটে জলে ফেলে দেব আর বডিটা খাবে জঙ্গলের শিয়ালে।
কাকাবাবুর একটা পা ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে সে নিয়ে চলল উঠোনটার দিকে। সকাল 9টাতেই পুলিশ এসে হাজির। ডেপুটি কমিশনার অশেষ দত্ত সিদ্ধার্থকে দেখে বললেন, আপনাকে আগে কোথায় দেখেছি বলুন তো? চেনা চেনা লাগছে। সিদ্ধার্থ বলল, কাকাবাবুর বাড়িতে দেখেছেন, সেখানে একদিন আপনার সঙ্গে আলাপ হয়েছিল। অশেষ দত্ত বললেন, দ্যাটস রাইট, কাকাবাবু আপনার খুব প্রশংসা করেছিলেন। একবার কাশ্মীরে আপনি খুব সাহায্য করেছিলেন ওকে। কাকাবাবু কোথায়, তিনি খবর পাননি? সিদ্ধার্থ বলল, আগে আমরা ওকে কিছু বলিনি, আজই একটু আগে ফোন করতে গিয়ে জানা গেল উনি কলকাতায় নেই, কোথায় গিয়েছেন কেউ জানে না। অশেষ দত্ত বললেন, আপনারা পুলিশেও তো আগে খবর দেননি। অমিতাভ বললেন, ওরা বারণ করেছে, ওরা ভয় দেখিয়েছে যে পুলিশকে জানালে বিল্টুর ক্ষতি হবে। আচ্ছা মিস্টার দত্ত, এখন কি হবে বলুন তো? অশেষ দত্ত বললেন, অনেক কিডন্যাপিং কেসের কথা জানি, কিন্তু আপনাদের মতো এমন পিকিউলিয়ার কেসের কথা কখনো শুনিনি। অমিতাভ বললেন, ছেলেটাকে চুরি করে নিয়ে গিয়ে টাকা চাইলো, অত টাকা আমাদের পক্ষে জোগাড় করা কি সহজ কথা? যাই হোক, যথা সর্বস্ব খুইয়ে তো টাকাটা জোগাড় করা হলো, ওদের কথা মতো দিয়েও দেওয়া হলো, কিন্তু আমার ছেলেকে ফেরত পাওয়া গেল না। সিদ্ধার্থ বলল, তার বদলে পেলাম একটা অন্য ছেলেকে। অশেষ দত্ত বললেন, এ ছেলেটির বাবা খুব বড় লোক, ছেলেকে ফেরত পাওয়ার পর সব কথা শুনে হয়তো আপনাদের টাকাটা দিয়ে দেবেন। অমিতাভ জোর দিয়ে বলে উঠলেন, সে টাকা পেয়েই বা আমাদের লাভ কি? আমরা বিল্টুকে ফেরত পাবো কি করে? অশেষ দত্ত বললেন, আমাদের দিক থেকে আমরা তাকে উদ্ধার করার যথাসাধ্য চেষ্টা করব। যদি পশ্চিমবঙ্গের বাইরেও কোথাও লুকিয়ে থাকে তাহলে খুঁজে বের করতে একটু মুশকিল হবে। আমরা সব স্টেটকেই জানিয়ে দিচ্ছি। ওরা আর ফোন টোন করেনি? সিদ্ধার্থ বলল, না, কোনো সারা শব্দ নেই। অশেষ দত্ত বললেন, চলুন একবার পরমজিৎকে দেখি। পরমজিৎ রিনির ঘরে বসে ছবি আঁকা শিখছে। তার ছবি আঁকার একেবারেই হাত নেই। রিনি মাত্র কয়েকটা টানে একজন মানুষের মুখ এঁকে ফেলছে দেখে সে খুব অবাক। রিনি পরমজিতেরও একটা সুন্দর ছবি এঁকে দিয়েছে। অশেষ দত্ত একটুক্ষণ দাঁড়িয়ে সেই সব ছবি দেখে বললেন, বাহ, তোমার ভাই ছবি এঁকে অল ইন্ডিয়া ফার্স্ট প্রাইজ পেয়েছে শুনলাম। তোমরা ভাই বোন দুজনেই ছবি আঁকো? রিনি বললেন, আমার মাও ছবি আঁকতে পারেন। অশেষ দত্ত বললেন, আর্টিস্ট ফ্যামিলি। রিনি জিজ্ঞেস করলো, আপনি আমার ভাইকে এনে দিতে পারবেন তো? এই শনিবার তাকে দিল্লি নিয়ে যাওয়ার কথা। অশেষ দত্ত বললেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। নাও মিস্টার সিংহ, লেট আস গো। পরমজিৎ জিজ্ঞেস করলো, ওয়্যার? অশেষ দত্ত বললেন, পুলিশ স্টেশন, বড় থানায়। পরমজিৎ বলল, কেন, আমি থানায় যাব কেন? অশেষ দত্ত বললেন, তোমার বাবা আসবেন, থানা থেকে তোমায় নিয়ে যাবেন। উনি বিকেলের মধ্যেই এসে পড়বেন প্লেনে। পরমজিৎ বলল, আমি থানায় যাব না, আমি এখানে থাকব। রিনি বলল, আমার ভাইকে ফেরত না পেলে আমরাও ওকে ছাড়বো না। অশেষ দত্ত বললেন, এ তো বড় মুশকিল হলো। রিনি বলল, কেন, আমি অন্যায় কিছু বলেছি? অশেষ দত্ত বললেন, না, তুমি অন্যায় কিছু বলনি, কিন্তু পুলিশের নিয়ম হচ্ছে হারিয়ে যাওয়া কারো খবর পেলেই তাকে নিজেদের কাছে নিয়ে রাখতে হয়। সিদ্ধার্থ বলল, থানায় চোর ডাকাতদের মধ্যে বসিয়ে রাখার চেয়ে আমাদের এখানে ওর থাকাটাই ভালো নয় কি? ও নিজেই তো তাই চাইছে। অশেষ দত্ত চিন্তিতভাবে বললেন, না, চোর ডাকাতদের সঙ্গে নয়, আমার ঘরেই ওকে বসিয়ে রাখতে পারি। অবশ্য আমার ঘরে অতক্ষণ একটা ছোট ছেলের ভালো লাগবে কেন? আপনাদের এখানে থাকলে যদি কেউ এখান থেকে ওকে আবার চুরি করে নিয়ে যায়, তখন ওর বাবার কাছে কি কৈফিয়ত দেব? সিদ্ধার্থ বলল, বাড়ির মধ্যে ঢুকে কে চুরি করে নিয়ে যাবে? অশেষ দত্ত বললেন, বলা যায় না। ঠিক আছে, ছেলেটা এখানেই থাক, বাড়ির সামনে দুজন পুলিশকে পাহারায় রেখে যাচ্ছি। ছেলেটাকে নিয়ে একদম বাইরে যাবেন না, ওর বাবা এসে পৌঁছন, তারপর অন্য ব্যবস্থা করা যাবে। সিদ্ধার্থ বলল, এর মধ্যে যদি ওরা ফোন করে, যদি বলে পরমজিৎকে কোনো কারণে এক জায়গায় রেখে এলে ওরা বিল্টুকে ফেরত দেবে, তখন আমরা কি করব? অশেষ দত্ত বললেন, তখনই আমাদের জানাবেন। সিদ্ধার্থ বলল, যদি ওরা বিল্টুকে মেরে ফেলার ভয় দেখায়? রিনি বলল, আমরা বিল্টুকে চাই, কিন্তু পরমজিৎকেও কোনো বিপদের মুখে ফেলতে চাই না। তাহলে কি করা যায় বলুন? অশেষ দত্ত বললেন, এখন কিছু বলতে পারছি না, ওরা ফোন করে কি বলে আগে সেটা দেখা যাক। যদি বিল্টুর বদলে পরমজিৎকে ফেরত চায় তাহলে খানিকটা সময় চেয়ে নেবেন।
বলবেন দিনের বেলা তো পুলিশের সামনে দিয়ে পরমজিৎকে বের করা যাবে না, বরং ভোর রাতে। একটু থেমে গিয়ে অশেষ দত্ত বললেন, ইস, এই সময় যদি কাকাবাবুর সাহায্য পাওয়া যেত, তিনি নিশ্চয়ই একটা উপায় বার করতেন। দিনের বেলা এখানে একটু একটু গরম পড়লেও রাতে বেশ ঠান্ডা পড়ে। উঠোনের একপাশে কিছু চেলা কাঠ দিয়ে আগুন জ্বালা হয়েছে, সেই আগুন ঘিরে বসে আছে ওরা কয়েকজন। বিল্টুর একটা হাত শক্ত করে ধরে আছে শিবু সর্দার। কাকাবাবু উপুর হয়ে পড়ে আছেন মাটিতে, এখনো তার জ্ঞান ফেরেনি। কালো চশমা পরা লোকটা অন্ধকারেও চশমা খোলেনি, বোধহয় তার চোখের অসুখ আছে। সেই বড়বাবু। আর তার পাশের লোকটার নাম বলরাম। তার চেহারা ভীমের মতো, মুখ ভর্তি দাড়ি গোঁফ, কিন্তু মাথাটা ন্যাড়া। চায়ের গেলাসে চুমুক দিতে দিতে বড়বাবু জিজ্ঞেস করলো, আরে শিবু, সত্যি করে বল, তিলকরাম কোথায় গিয়েছে? শিবু সর্দার বলল, গাঁও মে গিয়া বড়া সাব। বড়বাবু ভেঙিয়ে বলল, গাঁও মে গিয়া? কাহা গিয়া? নাকি একেবারেই কেটে পড়েছে? শিবু বলল, সে তো আমি জানি না বড়া সাব। বড়বাবু বললেন, আমার হুকুম, তোমরা দুজনে কেউ 1 মিনিটের জন্যও বাইরে যেতে পারবে না, সর্বক্ষণ পাহারা দেবে। এই খোঁড়া লোকটা যদি আজ ছেলেটাকে নিয়ে পালাতো, এই ডেরার খবর জেনে যেত। বলরাম আর আমি একেবারে ঠিক সময় এসে পড়েছি, ভাগ্যিস। বলরাম বলল, রায়চৌধুরীকে এবার বাগে পাওয়া গিয়েছে, ওকে খতম করে দিতে হবে। বড়বাবু বলল, অনেকক্ষণ নড়াচড়া করছে না, টেসেই গেল নাকি? বলরাম বলল, পেটে খুব জোর আঘাত লাগলে অনেক সময় কিডনি ফিডনি ফেটে যায়, তাতে মানুষ বাঁচে না। বড়বাবু বলল, দেখা যাক আর কিছুক্ষণ, জ্ঞান ফিরলে ওকে জেরা করে জানা যেত ও এখানে এলো কি করে। আর যদি জ্ঞান না ফেরে, তাহলেও নিশ্চিন্ত হওয়ার জন্য রায়চৌধুরীর মাথায় গোটাচারে গুলি চালিয়ে দিতে হবে। বলরাম বলল, তিলকরাম বোধহয় ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, ও তো বুঝেছে ওকে আজ শাস্তি পেতেই হবে। ওর ভুলের জন্যই তো এই গোলমালটা হলো। এই ছেলেটির বদলে অন্য ছেলেটাকে গাড়িতে তুলে দিল। বড়বাবু বলল, তুমি বা ভালো করে দেখে নিলে না কেন? বলরাম বলল, তখন ঘুটঘুটে অন্ধকার, দুটো ছেলেই এক বয়সী, একই রকম চেহারা, মুখ বাঁধা ছিল বলে কথাও শুনিনি, তাই বুঝতে পারিনি। তার জন্য যদি আমায় কিছু শাস্তি দিতে চান, মাথা পেতে নেব। বড়বাবু বলল, সেটা পরে দেখা যাবে। কালিম্পংয়ের ছেলেটার জন্য কত টাকা পাওয়া যেত, তা হাতছাড়া হয়ে গেল। এখন এই ছেলেটাকে নিয়ে কি করা যায়? ফেরত দেওয়াও তো শক্ত, পুলিশ সব জেনে গিয়েছে। এই বাচ্চাটাকে পেলে ওর মুখ থেকে আমাদের খোঁজ পাওয়া যেতে পারে। বলরাম বলল, এখন আর ফেরত দেওয়া যাবে না, ভেরি রিস্কি, ইট ইজ বেটার টু কিল হিম। বিল্টু বলল, আই নো ইংলিশ, ইউ ওয়ান্ট টু কিল মি? অত সোজা নয়, কাকাবাবু তোমাদের এমন মারবেন। শিবু সর্দার বিল্টুর একটা কান ধরে ঝাঁকুনি দিতে দিতে বলল, আরে যা, তোমার কাকাবাবু খতম হো চুকা। বিল্টু বলল, তুমি আমার কান ধরেছো কেন? আমিও তোমার কান ধরবো। সে হাত তুলতেই শিবু খপ করে তার হাতটা ধরে মুচড়ে দিল। ব্যথা লাগলেও বিল্টু কাঁদলো না। সে বলল, ইউ আর আ পাজি লোক, পাজি লোকেরা হাত মুচড়ে দেয়। বড়বাবু বিরক্ত হয়ে বলল, এই ছেলেটাকে ঘর বন্ধ করে রেখে দিয়ে আয় তো, এখন কাজের কথা হচ্ছে। শিবু বলল, ওকে খেতে দিয়েছি, কিচ্ছু খায়নি স্যার। বড়বাবু বলল, এই ছেলেটার একটা ব্যবস্থা করে এখন কিছুদিনের জন্য আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে, নো অ্যাক্টিভিটি, তারপর সব চাপা পড়ে গেলে আবার অ্যাকশন শুরু হবে। বলরাম বলল, দেখুন দেখুন স্যার, রায়চৌধুরীর হাত দুটো আগুনের মধ্যে পড়েছে, তবুও লোকটা একটুও নড়ছে না। বড়বাবু বলল, এখনো জ্ঞান ফেরেনি? বলরাম বলল, আগুনের ছ্যাঁকা লাগলে তো অজ্ঞান লোকেরও জ্ঞান ফিরে আসে। বড়বাবু বলল, যদি খতম হয়ে গিয়ে থাকে তবে তো চুকেই গেল। সত্যি, কাকাবাবুর বাঁধা হাত দুটো পড়েছে আগুনের মাঝখানে। প্রথমে দুটো হাতই কালো হয়ে গেল, তারপর পুড়তে লাগলো চামড়া, পট পট করে শব্দ হতে লাগলো। সকলেরই নাকে এলো মরা পোড়ার বিশ্রী গন্ধ। বড়বাবু বলল, মনে হচ্ছে সত্যি সত্যিই মরেছে লোকটা। তবু নিশ্চিন্ত হওয়ার জন্য ওর নাকের কাছে হাত নিয়ে দেখতো বলরাম নিঃশ্বাস পড়ছে কিনা। যদি এখনো নিঃশ্বাস পড়ে, তাহলে মাথার খুলিতে 4টে গুলি চালিয়ে দে। বলরাম উঠে এসে পা দিয়ে ঠেলে কাকাবাবুর দেহটা উল্টে দিল।
উপর থেকে চিৎ হয়ে গেল। এতদিন একবারও কাঁদেনি বিল্টু, এবার সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল আর বলতে লাগলো, কাকাবাবু, কাকাবাবু। তার ক্ষুদ্র হৃদয় বুঝেছে যে কাকাবাবু আর বেঁচে নেই। বলরাম কাকাবাবুর শরীরটার পাশে হাঁটু গেড়ে বসে রাইফেলটা নামিয়ে রাখলো। তারপর একটা আঙুল কাকাবাবুর নাকের কাছে নিয়ে একটুক্ষণ দেখে বলল, না, নিঃশ্বাস পড়ছে না, শেষ। সঙ্গে সঙ্গে কাকাবাবুর হাত দুটো দুদিকে ছড়িয়ে উঠে বসলেন। আগুনে যেমন তার হাত পুড়েছে তেমনি দড়ির বাঁধনটাও পুড়েছে। তখনই খসে পড়েছে। দারুণ ভয় পেয়ে গিয়ে বলরাম উঠে বলল, এ কি, ভূত? কাকাবাবু বিকৃত গলায় বললেন, হ্যাঁ, আমি ভূত হয়েছি, এবার তোদের সবকটার সর্বনাশ করব। তিনি দু হাতে বলরামের গলা টিপে ধরলেন। বলরামের অত বড় শক্তিশালী চেহারা, কিন্তু কাকাবাবুর হাতে যে এত জোর তা সে কল্পনাই করতে পারেনি। একমাত্র ভূতের হাতেই এমন জোর থাকতে পারে। ছটফট করে সে নিজেকে ছাড়াতে পারল না। কাকাবাবু এক ঝটকায় তাকে পাশে ফেলে দিয়েই রাইফেলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। শিবু সর্দার তার রাইফেলটা তুলে ঠিক করার আগেই কাকাবাবু তার দিকে দুটো গুলি চালিয়ে দিলেন। সে হাউ হাউ করে চেঁচিয়ে উঠল। বড়বাবু কয়েক মুহূর্তের জন্য ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। তারপর সে বুঝে গেল ভূত নয়, রায়চৌধুরী এখনো বেঁচে আছেন, তার হাতে রাইফেল। সে ঝট করে বিল্টুকে তার বুকের কাছে টেনে এনে বলল, রায়চৌধুরী, তোমার রাইফেলটা ফেলে দাও। তুমি আর কোনো চালাকি করতে গেলেই আমি এই ছেলেটার কানের মধ্যে দিয়ে গুলি চালাবো। আমার হাতে রিভলভারটা দেখো। কাকাবাবু কয়েকটা মুহূর্ত কটকট করে তাকিয়ে রইলেন সেই বড়বাবুর দিকে। জায়গাটায় যদি আলো থাকতো তাহলে কাকাবাবু ওই লোকটাকে হিপনোটাইজ করতে পারতেন, কিন্তু অন্ধকারের মধ্যে তা সম্ভব নয়। কাকাবাবুর দু হাত দিয়ে এখনো একটু একটু ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু মুখে একটুও ব্যথার চিহ্ন নেই, বরং রাগে গনগন করছে মুখ। তিনি কর্কশ গলায় বললেন, তুমি ওই ছেলেটাকে গুলি করে মারবে? মারো দেখি। নিতান্ত গাধা না হলে তুমি তা করবে না। তারপর তুমি বাঁচবে কি করে? সঙ্গে সঙ্গে আমি একটা পাগলা কুকুরের মতো তোমার শরীর ঝাঁঝরা করে দেব গুলি চালিয়ে। লোকটা একটু থমকে গেল, বিড়বিড় করে আপন মনে বলল, তুমি এত সহজে মরবে? এটা ভাবাই আমার ভুল হয়েছিল। তখনই যদি গুলি চালিয়ে দিতাম। কাকাবাবু বললেন, তখন গুলি চালাওনি, এখন তোমার প্রাণ আমার হাতে। যদি বাঁচতে চাও ছেলেটাকে ছেড়ে দাও, আর রিভলভারটাও ফেলে দাও। লোকটা বলল, ছেলেটাকে ছেড়ে দিলেই তুমি আমাকে মারবে। তোমার কথায় কোনো বিশ্বাস নেই। কাকাবাবু বললেন, আমি কথা দিচ্ছি তোমাকে প্রাণে মারবো না। রাজা রায়চৌধুরীর কথার দাম আছে। লোকটা জিজ্ঞেস করলো, তুমি আমাকে এখান থেকে ধরে নিয়ে যাবে? কাকাবাবু বললেন, না, তাও নিয়ে যাব না, সে অনেক ঝামেলা, আমি শুধু বিল্টুকে নিয়ে চলে যাব। লোকটা বলল, প্রমিস? কাকাবাবু বললেন, প্রমিস। লোকটি বিল্টুকে ঠেলে একপাশে সরিয়ে দিল। কাকাবাবু বললেন, রিভলভারটা ফেলে দাও। সে সেটা ফেলে দিতেই কাকাবাবু সেটা তুলে নিয়ে পকেটে ভরলেন। তারপর বিল্টুকে বললেন, বিল্টু, তুই উঠোনের বাইরে গিয়ে দাঁড়াতো। বিল্টু বলল, না, আমি তোমার সঙ্গে যাব। কাকাবাবু বললেন, যা বলছি কথা শোন, বাইরে দাঁড়া। রান, 1 2 3। বিল্টু দৌড়ে চলে গেল। কাকাবাবু এবার লোকটিকে বললেন, তোমাকে প্রাণে মারবো না কথা দিয়েছি, কিন্তু তোমাকে শাস্তি তো পেতেই হবে। ছোট ছেলে মেয়েদের চুরি করে নিয়ে তাদের প্রাণ নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা অমানুষ, তাদের ক্ষমা নেই। কাকাবাবু সেই বড় বাবুর 2 উড়ুতে দুটো গুলি চালিয়ে দিলেন। লোকটি আর্তনাদ করে উঠল। কাকাবাবু বললেন, পায়ে গুলি করলে কেউ মরে না, চিকিৎসা করালেই সেরে উঠবে। বড়জোর খোঁড়া হয়ে থাকতে হবে আমার মতো সারা জীবন। আর এখন আমাকে তাড়াও করতে পারবে না। বলরাম এর মধ্যে অনেকটা সামলে উঠেছে। কাকাবাবু তার দিকে পিছন ফিরে রয়েছেন। সে একটা জ্বলন্ত কাঠ নিয়ে ছুঁড়ে মারল কাকাবাবুর দিকে। জ্বলন্ত কাঠটা কাকাবাবুর মাথায় লাগলে সাংঘাতিক কাণ্ড হতে পারত, কিন্তু সেটা লাগলো কাকাবাবুর পিঠে। তিনি অমনি ঘুরে দাঁড়িয়ে বললেন, তুমিই বা বাদ যাবে কেন? তারও 2 উড়ু ফুঁড়ে গেল 2 গুলিতে। কাকাবাবু গায়ের কোটটা তাড়াতাড়ি খুলে ফেলে মাটিতে চাপুড়ে আগুন নেভালেন। ওদের 3 জনেরই 2 পায়ে গুলি লেগেছে, উঠে দাঁড়াতেই পারছে না, শুয়ে শুয়ে কাতরাচ্ছে। কাকাবাবু বললেন, থাকো এইভাবে, আমি তোমাদের চিকিৎসার ব্যবস্থা করছি। বিল্টু উঠোনের বাইরে দাঁড়িয়ে আছে।
কাকাবাবু এক হাতে রাইফেল, অন্য হাতে বিল্টুর কাঁধে হাত রেখে বললেন, চল রে বিল্টু। বিল্টু বলল, তোমার হাত জ্বালা করছে না? কতটা পুড়েছে? কাকাবাবু বললেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ভাঙা জায়গাটা পার হওয়ার পর সেই দুধওয়ালাকে দেখা গেল, পাশে আর একটা লোক। কাকাবাবু তাদের ভয় দেখাবার জন্য শূন্যে একটা গুলি ছুড়লেন, অমনি দৌড় লাগালো তারা। কাছেই রয়েছে একটা জিপ। কাকাবাবু বিল্টুকে নিয়ে সেই গাড়িতে উঠে স্টার্ট দিলেন। আধ ঘন্টা পর রাস্তার ধারে একটা থানা দেখে থামলেন কাকাবাবু। ভিতরে ঢুকে একজন পুলিশকে জিজ্ঞেস করলেন, কাছাকাছি কোথাও কোনো ডাক্তারের চেম্বার কিংবা হাসপাতাল আছে? আমার হাতের চিকিৎসা করাতে হবে। কাকাবাবুর দু হাতের কবজির অবস্থা দেখে শিউরে উঠে পুলিশ বলল, ওরে বাস, এই হাত নিয়ে আপনি গাড়ি চালালেন কি করে? কাকাবাবু যে এই হাতে রাইফেলও চালিয়েছেন তা সে কি জানবে? ডাক্তারের কথা জেনে নিয়ে কাকাবাবু পুলিশটিকে বললেন, জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িটায় যান এখনই, সেখানে 3 জন ক্রিমিনালকে পাবেন। গাড়ি চালাচ্ছে সিদ্ধার্থ। সামনের সিটে কাকাবাবু আর বিল্টু, পিছনের সিটে সন্তু আর জোজো আর রিনি। যাওয়া হচ্ছে এয়ারপোর্টের দিকে। কাকাবাবুর সঙ্গে বিল্টু আর রিনি যাবে দিল্লি। কাকাবাবুর বন্ধু নরেন্দ্র বর্মার বাড়িতে থাকা হবে। কাকাবাবুর 2 হাতেই ব্যান্ডেজ। জোজো বলল, এবার বিল্টুই হিরো, আমি আর সন্তু কোনো চান্সই পেলাম না। কাকাবাবু বললেন, বিল্টু তো আসল হিরো হবে আগামীকাল দিল্লিতে, রাষ্ট্রপতির কাছ থেকে ফার্স্ট প্রাইজ নেবে। সিদ্ধার্থ বলল, রিনি এত ভালো ছবি আঁকে, ও কোনো প্রাইজ পেল না, আর বিল্টু ফার্স্ট প্রাইজ পেয়ে গেল। রিনি বলল, আমি ওকে শিখিয়েছি, ও পাওয়া মানেই তো আমারও পাওয়া। সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু বিল্টুকে যেখানে আটকে রেখেছিল সেই জায়গাটা কোথায়? কাকাবাবু বললেন, বিহারে, ছোট ছোট পাহাড় আর জঙ্গলের জায়গা। বিল্টু বলল, আমাদের বাঘ দেখা হলো না। কাকাবাবু, আমরা কিন্তু পরে বাঘ দেখতে যাব। কাকাবাবু বললেন, যাব তো নিশ্চয়ই, তবে বাঘ তো চোখ বুঝলেই দেখা যায়, তাই না? জোজো জিজ্ঞেস করলো, আচ্ছা কাকাবাবু, বিল্টু যে বলল ওদের পালের গোদাটাকে অন্যরা বড়বাবু বলে ডাকছিল, ও কিসের বড়বাবু? কাকাবাবু বললেন, সেটা তো জিজ্ঞেস করা হয়নি। সন্তু বলল, বোধহয় হেড অফিসের বড়বাবু। কাকাবাবু বললেন, তা হতে পারে, ওর গোফ ছিল নাকি রে বিল্টু? বিল্টু খিলখিল করে হেসে উঠে বলল, হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, মোটেই শান্ত নয়, খুব পাজি। কাকাবাবু বললেন, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? সন্তু বলল, দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে। বিল্টু বলল, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। কাকাবাবু বললেন, আতকে উঠে হাত পা ছুঁড়ে চক্ষু করে গোল। সন্তু বলল, হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। কাকাবাবু বললেন, তাই শুনে কেউ তারপর কি যেন, অনেকদিন পড়িনি তো মনে পড়ছে না। কিরে সন্তু, মনে আছে তোর? সন্তু বলল, বিল্টু সব জানে। বিল্টু জিজ্ঞেস করলো, তুমি পারবে কিনা বলো। সন্তু বলল, না, আমারও মনে নেই। বিল্টু গড় গড়িয়ে বলল, তাই শুনে কেউ বত্তি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড় দেবে, সাবধানেতে তুলিস। আরও 2 লাইন বলে থেমে গিয়ে বিল্টু হাততালি দিয়ে উঠল, তোমরাও পারলে না তো? হেরে গেলে আমার কাছে, হেরে গেলে। সিদ্ধার্থ বলল, এটাতেও বিল্টু ফার্স্ট। কাকাবাবু মনে মনে হাসলেন। তিনি ভালো করে জানেন যে তার সবটা মনে না থাকলেও সন্তুর পুরোটা মুখস্থ। সে ইচ্ছে করে বলল না। ছোটদের কাছে হেরে গিয়েও যে বড়দের কত আনন্দ হয় তা ছোটরা জানতেও পারে না। বিল্টু পকেট থেকে মাউতার গান বের করে বাজাতে লাগলো। আকাশ থেকে একটা প্লেন নামছে এয়ারপোর্টে। কাকাবাবুর চোখে জল। গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।